হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি হাসান আছি আপনাদের সাথে। এই ভিডিওতে আমি কথা বলবো টি টেস্টের এ টু জেড সব কিছু নিয়ে, যে আসলে টি টেস্ট ব্যাপারটা কি, কেন করে, কোথায় কোথায় ইউজ হয় এবং কত ধরনের টি টেস্ট হতে পারে সব কিছু। সো শুরু করা যাক। সো টি টেস্ট হচ্ছে আসলে একটা প্যারামেট্রিক টেস্ট। সো প্রথমে বলে নেই, হাইপোথিসিস টেস্টিং অর্থাৎ স্পেসিফিক্যালি স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস টেস্টিং দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে প্যারামেট্রিক হাইপোথিসিস টেস্ট, আর একটা হচ্ছে নন প্যারামেট্রিক হাইপোথিসিস টেস্ট। টি টেস্ট হচ্ছে প্যারামেট্রিক হাইপোথিসিস টেস্ট। তো কেন এটাকে প্যারামেট্রিক হাইপোথিসিস টেস্ট বলা হচ্ছে? কারণ এই যে টেস্টটা করা হচ্ছে সেই টেস্টের আন্ডারলাইংয়ে অর্থাৎ ডেটা যেভাবে আসতেছে সেই ডেটা কোনো একটা স্পেসিফিক ডিস্ট্রিবিউশন ফলো করে, এই ধরনের কিছু অ্যাজাম্পশন থাকবে এবং নর্মালি সেটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। যাই হোক, সামনে গেলে আমরা অ্যাজাম্পশনগুলো দেখব। মেইন কথা হচ্ছে প্যারামেট্রিক টেস্টগুলোতে ডেটা কোনো একটা স্পেসিফিক ডিস্ট্রিবিউশন ফলো করে, এই ধরনের একটা অ্যাজাম্পশন থাকে। কিন্তু নন প্যারামেট্রিক টেস্টের বেলায় ওই ধরনের কোনো অ্যাজাম্পশন থাকে না। সো যখন আমাদের ডেটা খুবই স্মল সাইজের স্যাম্পল থাকবে অথবা ডেটা কোন কোন ডিস্ট্রিবিউশন ফলো করে সে ধরনের ইনফরমেশন থাকে না, তখন আমরা নন প্যারামেট্রিক টেস্ট করি। সো সেখানে আবার টি টেস্ট নাই। টি টেস্ট স্পেসিফিক্যালি একটা প্যারামেট্রিক টেস্ট এবং এটার সুবিধা হচ্ছে যে প্যারামেট্রিক টেস্টগুলো মোর পাওয়ারফুল হয়, এটার স্ট্যাটিস্টিক্যাল ভ্যালিডিটি বেশি এবং এটা ওয়েল সব জায়গায় হচ্ছে গ্রহণযোগ্যতাটা বেশি থাকে, এই আর কি। তো টি টেস্টের বেশ কয়েকটা ভ্যারিয়েন্ট আছে, আমরা এখানে কয়েকটা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে টু স্যাম্পলস টি টেস্ট, এটারও আবার দুইটা টাইপ হতে পারে। একটা হচ্ছে পুলড টি টেস্ট আর একটা হচ্ছে ওয়েলস টি টেস্ট। তো দুইটা সিচুয়েশনে ব্যবহার করা হয়। কখন কোন সিচুয়েশন হয়, কখন কোনটা ইউজ করতে হয় সে ব্যাপারেও বিস্তারিত সামনে দেখব। আরও দুইটা ভ্যারিয়েন্ট হচ্ছে ওয়ান স্যাম্পল টি টেস্ট এবং পেয়ার্ড স্যাম্পলস টি টেস্ট। তাহলে প্রথমে আমরা টু স্যাম্পল টি টেস্টের ব্যাপারটা দেখি। সো টু স্যাম্পল টি টেস্টের অ্যাজাম্পশনগুলো হচ্ছে যে এখানে আমরা যে ডেটাটা নিব সেই ডেটাটা অ্যাটলিস্ট নিউমেরিক্যাল হইতে হবে, অর্থাৎ ইন ইন্টারভাল স্কেল অন্তত হইতে হবে। রেশিও স্কেল হলে তো আরও ভালো, বাট ইন্টারভাল স্কেল অ্যাটলিস্ট হতে হবে। মানে আমরা এমন কোনো ডেটা নিয়ে এই কাজটা করতে পারবো, এই টেস্টটা করতে পারবো যেখানে ডেটাটার অ্যাভারেজ, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এই ধরনের বিষয়গুলো আমরা ক্যালকুলেট করতে পারি। তারপর স্যাম্পলস আর ড্রন র্যান্ডমলি ফ্রম দ্য পপুলেশন, এটা হচ্ছে 2 নম্বর অ্যাজাম্পশন। তারপর হচ্ছে অবজারভেশনস ইন গ্রুপ 1 আর ইন্ডিপেন্ডেন্ট অফ অবজারভেশনস ইন গ্রুপ 2। এখন কথা হচ্ছে এখানে গ্রুপ 1 গ্রুপ 2 কোথেকে আসলো? সো এর নাম দেখেই অনেকটা বোঝার কথা যে আমরা এখন এখানে দুইটা গ্রুপ নিয়ে কাজ করব। সো দুইটা গ্রুপকে আমরা দুইটা স্যাম্পল বলতে পারি। এখন একটা স্যাম্পলের সাথে আমরা অন্য স্যাম্পলের একটু তুলনা করব। এই হচ্ছে অ্যাকচুয়ালি টু স্যাম্পল টি টেস্টের মেইন মোটিভ, যে আমরা আসলে কেন টু স্যাম্পল টি টেস্ট করতেছি। আমরা আসলে দুইটা স্যাম্পলের মাঝে তুলনা করতেছি। মোর স্পেসিফিক্যালি এই দুইটা স্যাম্পলের অ্যাভারেজ সেম কিনা বা একটা চেয়ে অন্যটা বেশি কিনা, এই ধরনের কম্প্যারিজনগুলো আমরা এখানে করতে চাই। সো সেটাই হচ্ছে টু স্যাম্পল টি টেস্টের মেইন কথা। এখন সেই গ্রুপ 1 বা স্যাম্পল 1 এবং গ্রুপ 2 বা স্যাম্পল 2 যাই বলি, অবজারভেশনগুলো অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে। সো এমন হইতে পারবে না যে একটা গ্রুপের কোনো একটা অবজারভেশন যে ভ্যালু আছে সেটার কারণে অন্য একটা গ্রুপের কোনো একটা অবজারভেশনের ভ্যালু চেঞ্জ হবে বা রিলেটেড থাকবে, এরকম কোনো কিছু হওয়া যাবে না। সো সেটাই বলা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে। এবং ফাইনালি হচ্ছে যেই ভ্যালুগুলো আমরা এখানে নিচ্ছি বা স্যাম্পলগুলো কালেক্ট করতেছি সেই গ্রুপগুলোকে একটা অ্যাপ্রক্সিমেটলি নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করতে হবে। সো ডেটা নর্মালিটি ফলো করে কি করে না সেটার জন্যও আলাদা টেস্ট আছে, আমরা সেগুলোকে নর্মালিটি টেস্ট বলি, যেমন শ্যাপের উইক টেস্ট, তারপর জেবি টেস্ট, এরকম বেশ কিছু টেস্ট আছে। বাট ইন জেনারেল আমরা এখন টু স্যাম্পল টি টেস্টেই থাকি, সেগুলো আমরা চাইলে অন্য অন্য জায়গায় দেখতে পারবো। ওকে, সো যদি আমাদের ডেটা নর্মালিটি ফলো করে তখন আমরা চেক করব যে ডেটা ভ্যারিয়েন্স, মানে হচ্ছে যে দুইটা গ্রুপ আছে সেই দুইটা গ্রুপের ভ্যারিয়েন্স সেম কিনা। এখন যদি ভ্যারিয়েন্স সেম হয় তাহলে সেটাকে আমরা হোমোজিনিটি বলে থাকি। আর যদি দুইটা গ্রুপের ভ্যারিয়েন্স সেম না হয়, এখন সেম বলতে আমরা এক্স্যাক্টলি সেম বোঝাচ্ছি না, এখানেও আমরা একটা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করব। স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করে দেখব যে দুইটা গ্রুপের মাঝে ভ্যারিয়েন্স ইকুয়াল নাকি আনইকুয়াল। কারণ আমরা যেহেতু স্যাম্পলিং করছি, অবভিয়াসলি এক্স্যাক্টলি সেম কখনোই হবে না, অল্প কিছু প্লাস মাইনাস থাকবে। বাট আমরা একটা সার্টেন ডিগ্রিতে যেন কনফিডেন্সের সাথে বলতে পারি যে হ্যাঁ এটা আসলে ইকুয়াল বা আনইকুয়াল। সো সেটার জন্য আরও টেস্ট করতে হবে। সো আমরা অ্যাকচুয়ালি একটা টেস্ট করতে গিয়ে টু স্যাম্পলটি টেস্ট করতে গিয়ে অলরেডি দুইটা টেস্ট করে ফেলছি।
জাস্ট বলার জন্য যে অ্যাজাম্পশনগুলো মিট করে কিনা। যদি অ্যাজাম্পশনগুলো মিট করে তাহলে তো আমরা এই টি টেস্টটা করতে পারবো। সো প্রথম টেস্ট ছিল আমরা নর্মালিটি ফলো করে কিনা সেটা চেক করলাম। দেন চেক করবো হচ্ছে ভ্যারিয়েন্স ইকুয়াল কিনা। যদি ইকুয়াল হয় তাহলে এই অ্যাজাম্পশনের আন্ডারে আমাদেরকে পুলড ভ্যারিয়েন্স টি টেস্ট করতে হবে, বা এটাকে পুল টেস্ট টি টেস্টও বলা হয়ে থাকে, বা ইন জেনারেলি টু স্যাম্পল টি টেস্টও বলা হয়ে থাকে। আর হচ্ছে ভ্যারিয়েন্স যদি আনইকুয়াল হয়, বা যে সিচুয়েশনটাকে আমরা বলে থাকি হেটেরোজেনিটি, যদি এই ধরনের হয় তাহলে আমরা ওয়েলচেস টি টেস্ট করব। সো নামটা ডিফারেন্ট, ভেতরেও হচ্ছে ক্যালকুলেশন অল্প একটু ডিফারেন্স আছে, বাট ওভারঅল যেভাবে অ্যানালাইসিসটা হবে, আলটিমেটলি যে কনক্লুশনটা ড্র হবে সবই কিন্তু সিমিলার। এখন আমরা সামনের দিকে যাই। এখন টু স্যাম্পল টি টেস্টের হাইপোথিসিসটা কী হয়, মানে কোন ধরনের রিসার্চ কোয়েশ্চেন অ্যান্সার করতে গিয়ে আমাদেরকে টু স্যাম্পল টি টেস্ট করতে হয় এবং সেটা কীভাবে আসলে ডিফাইন করা উচিত। যেমন আমরা যদি দুইটা গ্রুপ নিয়ে কাজ করতেছি, সো আমাদের এই দুইটা গ্রুপ বা দুইটা স্যাম্পল থেকে আলটিমেটলি কিন্তু আমাদের ইনফারেন্সটা ড্র করতে হবে। ইনফারেন্সটা হবে হচ্ছে পপুলেশনের বেসিসে, রাইট? সো আমরা যখন বললাম যে দুইটা স্যাম্পলের এই অ্যাভারেজ আমরা চেক করতেছি, তার মানে এখান থেকে আমরা আসলে পপুলেশনের বিষয়ে একটা কনক্লুশনে যাব, রাইট? সো আমাদের এই হাইপোথিসিসটা সবসময় পপুলেশনের ওপরে হবে। কারো যদি হাইপোথিসিস টেস্ট কী জিনিস এবং এটা কেন এরকম করা হচ্ছে সেটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে, আমাদের আগের ভিডিওটা দেখবেন। সো এখানে হচ্ছে টু স্যাম্পল পপুলেশন মিনস আর ইকুয়াল, এটা হচ্ছে নাল হাইপোথিসিস। সো এটার ঠিক অপোজিটটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। সো এটা হচ্ছে আমাদের রিসার্চ হাইপোথিসিস অ্যাকচুয়ালি। সো দ্য টু পপুলেশন মিনস আর নট ইকুয়াল, এটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। খেয়াল করেন আমি কিন্তু টু পপুলেশন মিনস বলছি। সো আমরা যেহেতু কনক্লুশন ড্র করতে চাচ্ছি পপুলেশন নিয়ে স্যাম্পলের বেসিসে, সো আমাদের হাইপোথিসিসটা কিন্তু পপুলেশন নিয়েই হবে। সো এখানে লিখলাম যে টু পপুলেশন মিনস আর ইকুয়াল। এখন এই কথাটাকে আমরা ম্যাথমেটিক্যালিও লিখতে পারি, যে আমরা যদি প্রথম গ্রুপের অ্যাভারেজকে বা পপুলেশন অ্যাভারেজকে μ1 দিয়ে ডিনোট করি, দ্বিতীয় গ্রুপের অ্যাভারেজকে μ2 দিয়ে ডিনোট করি, তাহলে আমরা নাল হাইপোথিসিস লিখতে পারবো μ1 ইজ ইকুয়াল টু μ2। অল্টারনেটটা হবে ঠিক তার অপোজিট, অর্থাৎ μ1 নট ইকুয়াল টু μ2। এখন যদি আপনারা কেউ খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে এটা আসলে একটা টু টেল টেস্ট, রাইট? কেন? কারণ এখানে আমার অল্টারনেটিভে μ1 μ2 এর চেয়ে বড়ও হতে পারে, μ1 μ2 এর চেয়ে ছোটও হতে পারে। সো যে কোনো ডিরেকশনেই কিন্তু এটা যেতে পারে। এটাকে যদি আমরা একটা ওয়ান টেল টেস্টে রূপান্তর করতে চাই তাহলে অনেকটা এরকম হতে পারে যে এখানে যে কোনো একটা ডিরেকশনে যাবে, যে μ1 ইজ গ্রেটার দেন μ2 অল্টারনেটিভে। সো এটার ঠিক কাউন্টার পার্টে আমাদের নাল হাইপোথিসিসটা থাকবে μ1 লেস দেন অর ইকুয়াল টু μ2। সো এটা কিন্তু এখন ওয়ান টেল টেস্ট হয়ে গেছে, রাইট? সো এটা হচ্ছে মোর স্পেসিফিক্যালি একটা রাইট টেল টেস্ট। আর এখন যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, এটা আমরা এভাবেও বলতে পারি। আমরা এখানে কি বললাম যে μ1 ইকুয়াল টু μ2, আমরা চাইলে μ2টাকে এই পাশে নিয়ে এসে ডিফারেন্সের আকারেও বলতে পারি যে μ1 এবং μ2 এর মাঝে কোনো ডিফারেন্স নাই। সো কথাটা এইভাবে বলা যায়, দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু পপুলেশন মিনস ইজ ইকুয়াল টু 0 এবং অল্টারনেটিভ হচ্ছে ইজ নট ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে একটা টোটাল টেস্ট, সেম জিনিসটাকেই জাস্ট ডিফারেন্সের পার্সপেক্টিভ থেকে ডিসক্রাইব করা হয়েছে। সো এটাকেও যদি আমরা এই ফর্মে লিখতে চাই, একটা না ওয়ান টেল টেস্ট এর রূপান্তর করতে চাই, সেক্ষেত্রে আমরা এইভাবে দিব যে μ1 মাইনাস μ2 লেস দেন অর ইকুয়াল টু 0 এবং এই ডিফারেন্সটা গ্রেটার দেন 0। সো এটাও এখন একটা রাইট টেল টেস্ট। সো এটা ছিল অ্যাকচুয়ালি আমাদের টু স্যাম্পল টি টেস্টের হাইপোথিসিস কনস্ট্রাকশনের বেসিক। সো মেন কথাটা ছোটো করে আরেকবার বলি, যে আমরা যেহেতু স্যাম্পল নিয়ে কাজ করে বা স্যাম্পল দিয়ে ক্যালকুলেট করার পরে পপুলেশন নিয়ে কনক্লুশন ড্র করতে চাচ্ছি, সো আমাদের হাইপোথিসিসটা পপুলেশনের উপরেই হবে। কখনো ভুলে এখানে x1 মাইনাস x2 এরকম কিছু লেখা যাবে না। সো এখানে x1 বার মাইনাস x2 বার এই ধরনের কিছু লেখা যাবে না। এখানে অবশ্যই আমাদের গ্রিক লেটারে পপুলেশনের যে প্যারামিটারগুলো সেগুলোই লিখতে হবে। এখন আমরা হচ্ছে প্রসেসটা দেখি যে এই ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট বা পুল টি টেস্টটা কীভাবে করা হয়। সো মনে করে দেখেন, পুল টি টেস্ট হচ্ছে আমরা তখন করি যখন আমাদের ভ্যারিয়েন্সগুলো ইকুয়াল থাকে। সো আমরা এখানে অ্যাজিউম করে নিচ্ছি যে আমাদের ভ্যারিয়েন্স দুইটা গ্রুপের মাঝে ইকুয়াল। সো প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ডেটা কালেক্ট করতে হবে, কারণ দুইটা গ্রুপ থেকে যদি আমরা স্যাম্পলিং করে ডেটা কালেক্ট না করি তাহলে কিন্তু সেই স্যাম্পল থেকে পরে যে আমাদের নিউমেরিক্যাল ভ্যালুগুলো দরকার সেটা পাবো না। সো প্রথম কাজ ডেটা কালেকশন। ডেটা কালেকশনের পরে আমরা নাম্বারগুলো নিলাম,
নাম্বারগুলো থেকে প্রথম গ্রুপের জন্য মিন x1 বার, দ্বিতীয় গ্রুপের জন্য মিন x2 বার, এগুলো ক্যালকুলেট করলাম। সো এগুলো কিন্তু স্যাম্পল মিন। সো এই স্যাম্পল মিন থেকেই আমরা সব কিছু করবো, টেস্ট স্ট্যাটিস্টিক বের করব, আলটিমেটলি ডিসিশনে যাব যে পপুলেশনটা আসলে কি সমান নাকি অসমান। থার্ড স্টেপ হচ্ছে এই যে দুইটা স্যাম্পল আমরা কালেক্ট করলাম, সেই দুইটা স্যাম্পলের থেকে S1 স্কোয়ার এবং S2 স্কোয়ার অর্থাৎ ভ্যারিয়েন্সগুলো বের করতে হবে এবং আলটিমেটলি এই ফর্মুলা ব্যবহার করে পুলড ভ্যারিয়েন্স ক্যালকুলেট করতে হবে। সো S1 স্কোয়ারটা হচ্ছে আমাদের প্রথম স্যাম্পলের অ্যাভারেজ এবং S2 স্কোয়ার হচ্ছে সেকেন্ড স্যাম্পলের অ্যাভারেজ এবং আলটিমেটলি এই N1 হচ্ছে প্রথম স্যাম্পলে কতগুলো ভ্যালু আছে, N2 হচ্ছে সেকেন্ড স্যাম্পলে কতগুলো ভ্যালু আছে, অর্থাৎ স্যাম্পল সাইজ। N1 হচ্ছে প্রথম স্যাম্পলের স্যাম্পল সাইজ, N2 হচ্ছে সেকেন্ড স্যাম্পলের স্যাম্পল সাইজ। সো ওভারঅল এটা ক্যালকুলেট করার পরে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি পুলড ভেরিয়েন্সটা পাবো, মানে দুইটা স্যাম্পলের কম্বাইনে আমরা যে ভেরিয়েন্সটা পাচ্ছি সেটাকে আমরা পুলড ভেরিয়েন্স বলতেছি। ফাইনালি আমাদের এখন টেস্ট স্ট্যাটিস্টিকটা বের করতে হবে এবং টেস্ট স্ট্যাটিস্টিকটা হচ্ছে টি। সো এই টি স্ট্যাটিস্টিকের ভ্যালুটার থেকেই আমরা পরে আমাদের ক্রিটিক্যাল ভ্যালুর সাথে কম্পেয়ার করে আলটিমেটলি ডিসিশনে যাব যে আমাদের নাল হাইপোথিসিস রিজেক্ট হবে নাকি অ্যাকসেপ্ট হবে, বা উই ডোন্ট হ্যাভ এনাফ এভিডেন্স টু রিজেক্ট দ্য নাল। সো অ্যাকসেপ্ট বলাটা ঠিক না, বাট জাস্ট বোঝার সুবিধার্থে আপাতত আমি অ্যাকসেপ্ট বলে চালাচ্ছি। সো ক্যালকুলেট টেস্ট স্ট্যাটিস্টিকটার জন্য আমাদের লাগতেছে স্ট্যান্ডার্ড এরর। সো স্ট্যান্ডার্ড এররের ফর্মুলা হচ্ছে √SP স্কোয়ার, ভেতরে হচ্ছে 1/n1 প্লাস 1/n2। সো SP স্কোয়ারটা হচ্ছে আমাদের পুল ভ্যারিয়েন্স। সো এখানে আমাদের হাতে সব কিছু অ্যাভেলেবেল, আমরা এখানে SEটা ক্যালকুলেট করে পেয়ে যাব। x1 বার তো এখানে পেয়ে যাচ্ছি, অ্যাভারেজ অফ ফার্স্ট গ্রুপ, x2 পেয়ে যাচ্ছি, অ্যাভারেজ অফ সেকেন্ড গ্রুপ। সো আলটিমেটলি আমরা এখান থেকে টি এর একটা ভ্যালু পাবো। এখন আমাদের যদি টি এর ডিস্ট্রিবিউশনের যে টেবিল আছে সেই টেবিল থেকে যদি ক্রিটিক্যাল ভ্যালু ক্যালকুলেট করতে হয়, আমাদেরকে আরেকটা ইনফরমেশন জানতে হবে, সেটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম অফ দ্যাট টেবিল। সো ক্যালকুলেট দ্য ডিগ্রিজ অফ ফ্রিডম, সেখানে আমাদের ডিএফ ইকুয়াল টু হচ্ছে N1 প্লাস N2 মাইনাস 2। এইখানে যেহেতু ইকুয়েশন হাবিজাবি, এগুলো দেখে হয়তো অনেকের মাথা কাজ নাও করতে পারে, সামনে একটা এক্সাম্পল আছে সেটা দেখলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আসলে এখানে কি হচ্ছে, কেন এগুলো আমাদের দরকার। এখন এখান থেকে যে সব কিছু করলাম, আমরা কিন্তু এখান থেকে মানে কনফিডেন্স ইন্টারভালটা ক্যালকুলেট করতে পারি এবং কনফিডেন্স ইন্টারভালের ফর্মুলা হচ্ছে দুইটা যে স্যাম্পল অ্যাভারেজ ছিল সেগুলোর ডিফারেন্স প্লাস মাইনাস মার্জিন অফ এরর। সো এই পার্টটাকে বলা হচ্ছে মার্জিন অফ এরর। এখানে টি এর এই ভ্যালুটা আমরা টি ডিস্ট্রিবিউশনের যে টেবিল সেখান থেকে পেয়ে যাব ফর দ্য স্পেসিফিক ডিগ্রিজ অফ ফ্রিডম এবং স্পেসিফিক কনফিডেন্স লেভেল। আর এই স্ট্যান্ডার্ড এরর তো আমরা অলরেডি এখান থেকে পেয়ে যাই। সো এইটার সাথে ওয়েলস টি টেস্টের মূল পার্থক্যটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম ক্যালকুলেশনে। আপনারা যদি খেয়াল করেন, পুল টি টেস্টে ডিগ্রিজ অফ ফ্রিডম ছিল N1 প্লাস N2 মাইনাস 2, খুবই সিম্পল, এখানে কোনো ঝামেলাই ছিল না। যখনই আমাদের ভেরিয়েন্সটা ডিফারেন্ট হয়ে যায়, যে আমরা টেস্ট করে দেখলাম যে ভেরিয়েন্সগুলো আসলে সমান না, তখন আমাদেরকে এখানে ডিএফে কিছু সমস্যা হবে। সো ডিএফটা একটু অ্যাডজাস্ট করতে হবে। একই সাথে এখানে ক্যালকুলেশনেও কিছুটা চেঞ্জ আসবে। সো চেঞ্জটা হচ্ছে এরকম, এসি এর ক্যালকুলেশনটাতে S1 স্কোয়ার বাই N1 প্লাস S2 স্কোয়ার বাই N2, এখানে পুলড ভেরিয়েন্স ক্যালকুলেশনের কোনো স্টেপ নাই। সো ওয়েলস টি টেস্টে আমাদের পুল ভেরিয়েন্সের বিষয়ে কোনো কথা নাই, সরাসরি আমরা স্ট্যান্ডার্ড এররটা বের করবো S1 স্কোয়ার এবং S2 স্কোয়ার এই এবং N1 প্লাস N2 এইগুলো ব্যবহার করে। ডিগ্রিজ অফ ফ্রিডমের ফর্মুলাটা অনেক হিজিবিজি, এটাকে আসলে ওয়েলসেস সেট ওয়েট ইকুয়েশন বলা হয়। আর এটা নর্মালি আমরা কখনোই হাতে কাজ করি না, যেহেতু স্ট্যাটিস্টিক্সে সব কিছুই বর্তমানে মেশিন দিয়েই করি আমরা। সো জাস্ট জানা থাকলেই হইলো যে আমরা আসলে এটা দিয়ে করি, এটা কখনো মুখস্থ করতে হবে না, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। সো এই হচ্ছে সেই ইকুয়েশনটা যেটা দ্বারা আমরা ডিগ্রিজ অফ ফ্রিডম পাবো এবং সিমিলার ওয়েতে কনফিডেন্স ইন্টারভাল। সো এই হচ্ছে আমাদের মার্জিন অফ এররের পার্ট। সো টি আলফা বাই 2 ডিএফ মাল্টিপ্লাইড বাই স্ট্যান্ডার্ড এরর। সো আলফা বাই 2 কেন বলা হচ্ছে? সো স্পেসিফিক্যালি এটা হচ্ছে টু টেল টেস্টের জন্য। সো সেখানে আমাদের ক্রিটিক্যাল রিজনটা দুই দিকে থাকে। সো যদি 5% আমরা আলফা ধরি, এক পাশে 2.5% এরিয়া থাকতে হবে, অন্য পাশে 2.5% এরিয়া থাকতে হবে। সো আমার কথাগুলো হয়তো অনেকে ভিজুয়ালাইজ করতে পারতেছেন না। এখন একটা প্রবলেম দেখাই, তারপর হচ্ছে এই জিনিসগুলো আপনারা ভিজুয়ালাইজ করতে পারবেন। এখন এই যে ভেরিয়েন্স মানে ভেরিয়েন্স টেস্টের একটা পার্ট আমি বললাম। সো ভেরিয়েন্সটা আমরা টেস্ট করব কিভাবে, যে দুইটা গ্রুপের
ভেরিয়েন্স সেম কিনা, যেটার উপর বেস করে আমরা আলটিমেটলি পুলড ভেরিয়েন্স টি টেস্ট করতেছি অথবা ওয়েলস টি টেস্ট করতেছি। সো রিকমেন্ডেড হচ্ছে লেভিন্স টেস্ট এবং আরও বেশ কিছু টেস্ট আছে, যেমন ব্রাউন ফর্সি টেস্ট, বার্টলেস টেস্ট। তো এই প্রত্যেকটারই আবার কিছু লিমিটেশনস থাকে, যে এইটা আবার ভালো, এটা মোর রোবাস্ট দ্যান লেভিন্স টেস্ট। সো লেভিন্সের তুলনায় এটা ভালো, বাট মোস্ট স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার বলেন বা এসপিএসএস আর সবখানে মেইনলি লেভিন্স টেস্টটা বেশি অ্যাকসেপ্টেবল বা ইউজ হয়। তারপর বার্টলেস টেস্ট আছে, তো এটা আবার সেন্সিটিভ টু নর্মালিটি অ্যাসাম্পশন, অর্থাৎ ডেটা যদি নর্মালিটি ফলো না করে তখন আবার বার্টলেস টেস্টটা ভালো রেজাল্ট দেয় না। সো এটা আসলে ইউজ না করাই ভালো, এই দুইটার মাঝে যে কোনো একটা ইউজ করে কনক্লুশনে যাওয়াই ভালো যে আসলে আমাদের যে গ্রুপ দুইটা আছে সেই দুইটা গ্রুপের ভেরিয়েন্স সেম কিনা। সো লেভিন্স টেস্টের ক্ষেত্রে হোক বা ভেরিয়েন্স টেস্টের যে কোনো ভেরিয়েন্স টেস্টের ক্ষেত্রেই হোক, হাইপোথিসিসগুলো হচ্ছে দ্য ভেরিয়েন্সেস অফ অল গ্রুপস আর ইকুয়াল, এটা হচ্ছে নাল হাইপোথিসিস। আর অ্যাটলিস্ট একটা গ্রুপের ভেরিয়েন্স ইকুয়াল না, সেটা হচ্ছে অল্টারনেট হাইপোথিসিস। সো এই টেস্টগুলো করে যদি আমাদের নাল হাইপোথিসিস রিজেক্ট করা পসিবল হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের কনক্লুশন হচ্ছে যে হ্যাঁ আসলে আমাদের দুইটা ভেরিয়েন্স সেম না, আমাদের ওয়েলস টেস্ট করা উচিত। যদি আমরা এই টেস্ট করে নালটা রিজেক্ট করতে না পারি, সেক্ষেত্রে আমাদের কনক্লুশন হচ্ছে যে ঠিক আছে, আমাদের জন্য পুলড ভেরিয়েন্স টি টেস্ট যেটা সেটাই সাফিসিয়েন্ট। এখন একটা এক্সাম্পল দেখি পুল টি টেস্টের। সো লেটস সে আমাদের কাছে দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে একটার অ্যাভারেজ হচ্ছে 20, x1 বার ইজ ইকুয়াল টু 20, আরেকটার অ্যাভারেজ হচ্ছে 23, এবং প্রথমটার স্যাম্পল সাইজ 15, আরেকটার স্যাম্পল সাইজ 12। সো খুবই ছোটো ছোটো। আর প্রথমটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে 4 আর সেকেন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 5। সো এই হচ্ছে আমাদের দুইটা গ্রুপের মোটামুটি যা যা লাগে স্ট্যাটিস্টিকের ভ্যালুগুলো সব কিছু দেওয়া আছে। সো আমাদের প্রথমে হাইপোথিসিস কনস্ট্রাক্ট করতে হবে। সো আমি অ্যাজিউম করে নিচ্ছি এটা একটা ধরে নিচ্ছি যে আমাদের রিসার্চের এইম হচ্ছে এরকম যে দুইটা গ্রুপের অ্যাভারেজ সেম কিনা সেটা দেখা। সো আমাদের অল্টারনেট হচ্ছে μ1 নট ইকুয়াল টু μ2 এবং নাল হচ্ছে μ1 ইকুয়াল টু μ2। সো কেন মিউ? কারণ আমরা পপুলেশনটার বিষয়ে কনক্লুশন ড্র করতে চাচ্ছি বেসড অন দিস স্যাম্পল। সো আমাদের প্রথম পার্ট শেষ, হাইপোথিসিস ডিফাইন করা। তো এখন আমাদের দরকার হচ্ছে পুলড ভেরিয়েন্সটা ক্যালকুলেট করা। সো পুলড ভেরিয়েন্সের জন্য আমাদের ফর্মুলা অলরেডি অ্যাভেলেবেল আছে। এটা দিয়ে আমরা s1 স্কোয়ারের ভ্যালু বসাইলাম, s2 স্কোয়ারের ভ্যালু বসাইলাম, দেন n1 n2 সব কিছু করে আমরা ভ্যালু পাচ্ছি sp স্কোয়ার ইজ ইকুয়াল টু 19.96। তারপর আমাদের দরকার টি এর ভ্যালু। সো এটা হচ্ছে আমাদের টি এর ভ্যালুটা, টি এর ফর্মুলাটা। সেখানে আমি x1 বার বসালাম, x2 বার বসাবো, দেন হচ্ছে sp স্কোয়ার এখান থেকে পেয়ে গেলাম। আলটিমেটলি সব কিছুই হাতে আছে। আমরা যখন এগুলো বসাবো ইকুয়েশনটায়, আমরা টি এর ভ্যালু পাচ্ছি -1.73 এবং ডিগ্রিজ অফ ফ্রিডম পাচ্ছি 15 প্রথম স্যাম্পলের সাইজ, তারপর 12 -2। সো ফর্মুলা অনুযায়ী আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 25। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে টি এর যে ডিস্ট্রিবিউশন হবে ফর দিস 25 ডিগ্রিজ অফ ফ্রিডম, সেই টি এর ডিস্ট্রিবিউশনে এটা যেহেতু একটা টুল টাইপ টেস্ট, আমাদের ক্রিটিক্যাল রিজন দুই দিকে। সো লেফট সাইডেও কিছু এরিয়া আছে যেখানে আমাদের এই টি এর ভ্যালুটা যদি যায় তখন আমরা রিজেক্ট করে দেবো নাল হাইপোথিসিস, এবং রাইট সাইডেও আমাদের কিছু ক্রিটিক্যাল রিজন আছে যেখানে আমাদের এই ক্যালকুলেটেড টি এর ভ্যালুটা যদি পড়ে তাহলে আমরা রিজেক্ট করে দেব। এখন কথা হচ্ছে এই শেডেড রিজিয়নটা, অর্থাৎ এই ক্রিটিক্যাল রিজিয়নটা কোন পয়েন্টের বামে এবং এই পাশে কোন পয়েন্টের ডানে হবে সেটা আমরা কীভাবে ডিটারমাইন করব। সো এটার জন্য আমরা টি এর টেবিল ইউজ করতে পারি। যেমন এই হচ্ছে টি ডিস্ট্রিবিউশনের ক্রিটিক্যাল ভ্যালু টেবিল। সো এই টেবিলগুলো হচ্ছে আপনারা নেটে সার্চ দিলে পেয়ে যাবেন যে টি ডিস্ট্রিবিউশন টি স্ট্যাটিস্টিক টেবিল বা টি টেস্ট টেবিল, এরকম যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। সো সেই টেবিলে নর্মালি আমরা 2 টেল টেস্টের জন্য এবং 1 টেল টেস্টের জন্য বিভিন্ন ডিগ্রিজ অফ ফ্রিডমে বিভিন্ন সিগনিফিকেন্স লেভেলে সরাসরি ভ্যালুটা পেয়ে যাই, যেই ভ্যালুর হচ্ছে আমাদের ক্রিটিক্যাল ভ্যালু, রাইট? সো আমরা যেহেতু এখানে একটা 2 টেল টেস্ট করতেছি এবং আমরা অ্যাজিউম করে নিচ্ছি আমরা 5% লেভেলে টেস্টটা করব বা 5% সিগনিফিকেন্স লেভেলে টেস্টটা করব। সো এটার মানে কি ছিল? আমরা যদি একটু রিক্যাপ করি, 5% লেভেল কথাটার মানে হচ্ছে যে আমরা সেমভাবে যদি 100 বার স্যাম্পলিং করে এই সেম প্রসিডিউরে টেস্টটা করি, 95% অফ দ্য টাইম আমরা সঠিক একটা রেজাল্ট পাবো। 5% টাইমে দেখা যাবে যে আমাদের টাইপ 1 এরর হচ্ছে। সো আমাদের টাইপ 1 এরর রেট হচ্ছে 5%, এটা হচ্ছে মেইন কথা।
সো আমরা 5% অ্যাজিউম করে যদি টু টেল টেস্ট করি তাহলে আমাদের যেতে হবে এই জায়গাটায়, টু টেল টেস্ট 5% লেভেলে 25 ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য ভ্যালু কত? সো এই ভ্যালুটা হচ্ছে 2.060। সো এই 2.060 ভ্যালুটাই হচ্ছে এই জায়গাটা, এই পয়েন্টটা। সো যেহেতু টি ডিস্ট্রিবিউশন একটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, সো ডান পাশে -2.06 এবং বাম পাশে -2.06, দুই পাশের এই বাকি যে রিজিয়নটা থাকবে, এই পাশে হচ্ছে লেস দেন এবং এই পাশে গ্রেটার দেন, এটা আমাদের ক্রিটিক্যাল রিজন। এখন কম্পারিজন করি যে আমাদের ক্যালকুলেটেড ভ্যালুটা কোন জায়গায় পড়ে, -1.73। সো অবভিয়াসলি -1.73 এই শেডেড রিজিয়নে পড়ে না, এটা আমাদের এর চেয়ে গ্রেটার। মানে এটা যদি আমরা এইভাবে চিন্তা করি মডুলাস দিয়ে, যে মডুলাস দিয়ে যদি লেস দেন ক্রিটিক্যাল ভ্যালু হয় তাহলে হচ্ছে আমরা রিজেক্ট করতে পারবো না, আমাদের কাছে এনাফ এভিডেন্স নাই এটা রিজেক্ট করে দেওয়ার জন্য। আর যদি এই মডুলাস অ্যাবসলিউট ভ্যালুটা যদি টি এর চেয়ে বড় হয় বা ক্রিটিক্যাল ভ্যালুর চেয়ে বড় হয় তাহলে আমরা সেটাকে রিজেক্ট করে দেব। তার মানে কি, আমরা যদি আরেকবার গ্রাফের দিকে যাই, এই টি এর ভ্যালুটা যদি লেটস সে -3 হইতো, তার মানে হচ্ছে এটা এইরকম কোনো একটা পজিশনে পড়তো, তখন কিন্তু ওই ভ্যালুটা ক্রিটিক্যাল রিজনে পড়ে, তার মানে আমাদের নাল হাইপোথিসিসটা রিজেক্ট হয়ে যাবে। তখন আমরা বলতে পারবো যে উইথ 5% সিগনিফিক্যান্স লেভেল এই μ1 এবং μ2 আসলে ইকুয়াল না। কিন্তু যেহেতু এইটা আসলে ওই রিজনে পড়ে নাই, এই পাশে পড়ছে, তার মানে আমাদের কাছে আসলে এনাফ স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্স নাই টু রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস অ্যাট 5% সিগনিফিক্যান্স লেভেল। সো এইটা হচ্ছে এই পুরো অ্যানালাইসিসের কনক্লুশন। আর কনফিডেন্স ইন্টারভাল ক্যালকুলেশনের জন্য আমার কী লাগবে, আমাদের মার্জিন অফ এরর দরকার। সো আমরা x1 x1 বার -x2 বার করে পাচ্ছি -3। সো x1 বার ছিল 20, x2 বার ছিল 23, সেখান থেকে -3 আসলো। আর মার্জিন অফ এররের ফর্মুলা হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু মাল্টিপ্লাইড বাই স্ট্যান্ডার্ড এরর। সো স্ট্যান্ডার্ড এরর তো আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে এটা হচ্ছে কোথায়, আচ্ছা, রুট ওভার এই পুরো কাজটা করার পরে ভ্যালু আছে 1.732, এটা এখানে ক্যালকুলেট করা হয় নাই। আর ক্রিটিক্যাল ভ্যালুটা আমরা পেয়েছিলাম টেবিল থেকে 2.06, সেই 2.06। সো আলটিমেটলি এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাচ্ছি -6.568 থেকে 0.568। এখন খেয়াল করেন কনফিডেন্স ইন্টারভালের মাধ্যমেও কিন্তু আমরা আসলে এই হাইপোথিসিসটাকে রিজেক্ট করব নাকি নট রিজেক্ট করব সেটা পেয়ে যাই। কিভাবে, খেয়াল করে দেখেন, এই যে রেঞ্জটা, এই রেঞ্জের মাঝে কিন্তু 0 পড়ে, -6 থেকে +0.5, তার মানে মাঝখানে কিন্তু 0 আছে। তার মানে কি, যে ট্রু ভ্যালুটা মানে এই যে দুইটার অ্যাভারেজের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা 0 হইতে পারে, রাইট? তার মানে কিন্তু আমরা এখানে এটাকে আর এই কনফিডেন্স ইন্টারভালের বেসিসেও আমরা এটাকে রিজেক্ট করতে পারি না। সো দুইটা আসলে একটা কাউন্টার পার্ট, আমরা যদি এভাবে হিসাব করি সেক্ষেত্রেও নট রিজেক্টেড। কনফিডেন্স ইন্টারভালের দিকে তাকালেও আমরা সেম একটা জিনিস দেখতে পাই যে আসলে এই দুইটার মাঝে কোনো ডিফারেন্স নাই, কারণ কনফিডেন্স ইন্টারভালটা 0কে কন্টেইন করতেছে, রাইট? ওকে, এখন আমরা কথা বলবো হচ্ছে পুল টি টেস্টের একটা ওয়ান সাইডেড বা ওয়ান টেলড ভেরিয়েন্ট নিয়ে। তো এটা এখানে আমরা ওয়ান টেল বলতেছি কারণ আমাদের অল্টারনেট হাইপোথিসিসটা একটু চেঞ্জ করা হয়েছে। এখানে আমাদের এইম হচ্ছে দেখা যে প্রথম গ্রুপের অ্যাভারেজ সেকেন্ড গ্রুপের অ্যাভারেজের চেয়ে কম কিনা। স্যাম্পলে যদি আমরা তাকাই সেখানে দেখতে পাচ্ছি যে অলরেডি যে প্রথম গ্রুপের অ্যাভারেজ হচ্ছে 20, সেকেন্ড গ্রুপের অ্যাভারেজ 23, কিন্তু এটাকে আমাদের স্ট্যাটিস্টিক্যালি প্রুভ করতে হবে। সো সেটার জন্য আমরা এই টেস্ট করে একটা ডিসিশনে আসবো। আমাদেরকে ইউজুয়ালি যেভাবে এসপি স্কোয়ার ক্যালকুলেট করতে হয় সেটা করলাম, টি ক্যালকুলেট করতে হবে এই ফর্মুলা দিয়ে, সেটাও সেম, ডিগ্রিজ অফ ফ্রিডমও আগের মতো সেম। একমাত্র চেঞ্জ হচ্ছে টেবুলেটেড ভ্যালু ডিফাইন করা বা ক্রিটিক্যাল ভ্যালু ডিফাইন করা। সো ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে এটার জন্য আমাদেরকে যেতে হবে এই টেবিলে, সেখানে ওয়ান টেল টেস্টের কলামে রোতে। সো ওয়ান টেল টেস্ট বরাবর 5%, এখানে গিয়ে আমরা ডিগ্রিজ অফ ফ্রিডম 25-এর জন্য ভ্যালু পাবো 1.708। সো এই 1.708-এর চেয়ে যদি আমাদের এই ক্যালকুলেটেড টি এর ভ্যালুটার অ্যাবসলিউট ফর্ম যদি এটার বাইরে হয় বা এটার চেয়ে বড় হয় তাহলে আমরা নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করে দিতে পারবো। আদারওয়াইজ আমাদের কাছে এনাফ এভিডেন্স নাই, সো তখন আমাদের এটা রিজেক্ট করা যাবে না।
তো যদি আমরা একটু গ্রাফের দিকে তাকাই, সো দেখা যাচ্ছে যে রেড লাইনটা, এই রেড লাইনটা হচ্ছে আমাদের অবজার্ভড। সো অবজার্ভ টি এর ভ্যালুটা হচ্ছে -1.73, আর আমাদের এই রিজেকশন রিজনটা শুরু হয়েছে -1.708 থেকে, বা রাফলি -1.71। সো এই যদি হয় আমাদের রিজেকশন রিজনের শুরু, আর আমাদের ভ্যালুটা যদি ঠিক তার বাম পাশে পড়ে, অর্থাৎ ক্রিটিক্যাল রিজনে পড়ে, তাহলে আমাদের নাল হাইপোথিসিসটা রিজেক্ট করে দিতে হবে। তাহলে এখান থেকে কনক্লুশন কি? কনক্লুশন হচ্ছে রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস অ্যাট 5% সিগনিফিকেন্স লেভেল। সো এই ওয়ান টেল টেস্টে কিন্তু আমাদের পুরো ক্রিটিক্যাল রিজনটাই এক পাশে, লেফট সাইডে। এখন এটা যদি আমরা এখানে μ1 গ্রেটার দেন μ2 দিতাম, তাহলে আমাদের এই রিজনটা এই পাশে না হয়ে এই পাশে হইতো। তখন আমাদের কনক্লুশনটা এর উপর বেস করে হইতো যে আমাদের এই ভার্টিক্যাল লাইনটা, অর্থাৎ অবজার্ভ যে টি এর ভ্যালুটা, সেটা যদি এদিকে থাকতো ক্রিটিক্যাল রিজনে, সেক্ষেত্রে আমরা সেখানে রিজেক্ট করে দিতাম। যদি এই পাশে মাঝখানে বোধ থাকতো, সেক্ষেত্রে আমরা অ্যাকসেপ্ট করতাম। এখন আমরা ওয়ান স্যাম্পল টি টেস্টের ব্যাপারটা দেখি। সো টু স্যাম্পল টি টেস্ট কেন ইউজ করতেছিলাম আমরা? দুইটা স্যাম্পলের মাঝে কম্পেয়ার করার জন্য। কিন্তু ওয়ান স্যাম্পল টি টেস্ট ইউজ করা হয় একটা স্যাম্পলেরই অ্যাভারেজ ভ্যালুকে কোনো একটা স্পেসিফিক ফিক্সড ভ্যালুর সাথে কম্পেয়ার করার জন্য। যেমন সেটা হইতে পারে 0, যেমন রিগ্রেশন কোএফিসিয়েন্ট। রিগ্রেশন কোএফিসিয়েন্ট কিন্তু আদতে একটা অ্যাভারেজ। এখন ওই রিগ্রেশন কোএফিসিয়েন্টটা কি 0 কি না, যদি 0 আমরা 0-র সাথে কম্পেয়ার করি, যদি সেটা রিজেক্ট হয়, তার মানে হচ্ছে রিগ্রেশন কোএফিসিয়েন্টটা সিগনিফিক্যান্ট। সিমিলারলি আমরা যদি কোনো একটা স্যাম্পল থেকে অ্যাভারেজ নেই, সেই অ্যাভারেজের যদি টেস্ট করতে চাই যে এই অ্যাভারেজটা আসলে 30 কিনা, বা স্পেসিফিক কোনো একটা ভ্যালু যেমন 40 বা 1.5 এরকম কোনো ভ্যালু কিনা, তখন আমরা এই ওয়ান স্যাম্পল টি টেস্ট করব। সো এটা ওয়ান স্যাম্পল টি টেস্ট। সো একটা স্যাম্পল আমার হাতে আছে, এবং এই স্যাম্পলের যে অ্যাভারেজ, সেটাকে আমরা স্পেসিফিক একটা ভ্যালুর সাথে কম্পেয়ার করতে চাচ্ছি। সো নাল হাইপোথিস হচ্ছে দ্য স্যাম্পল মিন ইজ ইকুয়াল টু সামথিং, কোনো একটা ভ্যালু, এবং অল্টারনেট হচ্ছে দ্য স্যাম্পল মিন ইজ নট ইকুয়াল টু সামথিং, বা গ্রেটার দেন সামথিং, বা লেস দেন সামথিং। সো ম্যাথমেটিক্যালি আমরা এইভাবে দেখাইতে পারি। সো ওয়ান স্যাম্পল টি টেস্টের স্টেপগুলো কেমন? স্টেপগুলো সিমিলারলি অনেকটা আগের মতোই, বাট সুবিধা হচ্ছে যে এখানে আমাদের হাতে একটাই স্যাম্পল। সো ক্যালকুলেশন প্রায় হাফ আগের তুলনায়। তো এখানে আমাদের প্রথমে যে স্যাম্পলটা হাতে থাকবে সেটার অ্যাভারেজ বের করতে হবে এক্স বার, দেন সেটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে হবে এস, দেন টেস্টিক ক্যালকুলেশন। সো এটা ফেয়ারলি সিম্পল আগের মতোই। সো এই হচ্ছে এক্স বার মাইনাস মিউ নট। সো মিউ নট হচ্ছে সেই ভ্যালু যার সাথে আমরা কম্পেয়ার করতে চাচ্ছি, আর এখানে এস। আর সো নিচের এই পার্টটা হচ্ছে স্ট্যান্ডার্ড এরর। সো স্ট্যান্ডার্ড এরর ফর্মুলাটা এখানে আগের তুলনায় বেশ সিম্পল। এখানে জাস্ট স্ট্যান্ডার্ড ডিভিশন বাই √n। আর ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে n-1, কারণ একটাই স্যাম্পল ছিল, সেই জন্য n হচ্ছে সেই স্যাম্পলের সাইজ। কনফিডেন্স ইন্টারভ্যালের ফর্মুলা সব ক্ষেত্রে সেম। সো এখানে আমরা এই পাশে থাকবে হচ্ছে এক্স বার প্লাস মাইনাস মার্জিন অফ এরর। সো মার্জিন অফ এরর হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু মাল্টিপ্লাইড বাই স্ট্যান্ডার্ড এরর। এখন আমরা আরেকটা ভেরিয়েশন দেখতেছি ফাইনাল, সেটা হচ্ছে পেয়ার্ড স্যাম্পল টি টেস্ট। পেয়ার্ড স্যাম্পল টি টেস্টকে কেন পেয়ার্ড স্যাম্পল বলা হচ্ছে? কারণ এখানে আসলে যে অবজারভেশনগুলো থাকবে সেগুলো রিলেটেড, একটার সাথে আরেকটা পেয়ার হয়েই আসবে। যেমন একটা এক্সাম্পল দেখা যাচ্ছে। সো লেটস সে আমাদের একটা মেডিসিন আছে হাতে, যে মেডিসিনটার কাজ হচ্ছে ব্লাড প্রেশারকে কমাবে। সো লেটস সে কোনো একজন সাবজেক্ট যার ব্লাড প্রেশার আগে ছিল 140, ওষুধটা খাওয়ানো হলো, তারপর স্পেসিফিক একটা টাইম পরে আমরা সেটা আবার মাপলাম, তখন দেখা গেল 135। সো ডিফারেন্স হচ্ছে 5। সিমিলারলি সেকেন্ড সাবজেক্টের জন্য 150, কিছুক্ষণ পরে ওষুধটা খাওয়ানোর পর আমরা রেজাল্ট পাচ্ছি 145। তো এইভাবে আমরা যদি 10টা সাবজেক্টের থেকে এর ধরনের রিডিং নেই, আলটিমেটলি আমরা কিছু ডিফারেন্স পাচ্ছি। সো বিফোর অ্যান্ড আফটার আমরা এই মাইনাসগুলো করে কিছু ভ্যালু পাচ্ছি। এই হচ্ছে আমাদের ডিফারেন্সের ভ্যালুগুলো। সেই ডিফারেন্সগুলোর যে অ্যাভারেজ, পেয়ার্ড স্যাম্পল টি টেস্ট এই অ্যাভারেজটা 0 কিনা, বা অ্যাভারেজটা কোনো স্পেসিফিক একটা ভ্যালুর সমান কিনা, সেইটা টেস্ট করে। সো হাইপোথিসিস হচ্ছে মিউ নট ইজ ইকুয়াল টু মিউ ডি ইকুয়াল টু 0, বা অন্য কোনো ভ্যালু। আমরা এটাকে যে কোনো কিছুই ধরতে পারি, 2, 3, 4, 10 ডিপেন্ডিং অন দ্য রিসার্চ কোয়েশ্চেন। আর অল্টারনেট হাইপোথিসিস হচ্ছে মিউ ডি নট ইকুয়াল টু 0, বা অন্য যে কোনো ভ্যালু।
এবং এটাকে আমরা চাইলে 1 টেলও করতে পারি, 2 টেলও করতে পারি। জাস্ট আমরা সাইন দিয়ে দিব একটা, আছে মিউ ডি ইজ গ্রেটার দেন 0 অথবা মিউ ডি ইজ লেস দেন 0 অথবা অন্য কোনো ভ্যালুর চেয়ে বড় বা ছোট। টেস্টিক সবগুলো টি টেস্টের ক্ষেত্রেই আপনারা খেয়াল করবেন এখন পর্যন্ত যে এই ফর্মুলাটা প্রায় সিমিলার। আমরা এক পাশে হচ্ছে উপরে হচ্ছে ডিফারেন্সটা রাখি, যে আমরা স্যাম্পল ভ্যালু এবং কার সাথে কম্পেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে ডি বার মানে হচ্ছে অ্যাভারেজ যে ডিফারেন্সটা সেটা, আর মিউডি হচ্ছে আমি যার সাথে টেস্ট করতে যাচ্ছি। সো স্পেসিফিক এই প্রবলেমটা আমি 0 দিয়ে রাখছি। আর নিচে হচ্ছে স্ট্যান্ডার্ড এরর। সো এই স্ট্যান্ডার্ড এররটা হচ্ছে এসডি ডিভাইড বাই √n। সো এসডি হচ্ছে এই অ্যাভারেজের ভ্যালুটা, আর এই এসডি হচ্ছে এই ভ্যালুগুলোর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, আর এন হচ্ছে নাম্বার অফ অবজারভেশনস, আর ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে n-1। এটা ওয়ান স্যাম্পল টি টেস্টের মতোই। সো এটা আসলে একটা ওয়ান স্যাম্পল টি টেস্ট। যদি আপনার চিন্তা করে দেখেন এটা ওয়ান স্যাম্পল টি টেস্ট কোন ক্ষেত্রে কীভাবে, এই হচ্ছে আমাদের সেই স্যাম্পলটা। এভাবে যদি চিন্তা করেন তাহলে এটা একটা ওয়ান স্যাম্পল টি টেস্ট। কারণ এখানে আলটিমেটলি আমরা সরাসরি বিফোর আফটারের ভ্যালুগুলো নিয়ে কাজ করতেছি না, আমরা কাজ করতেছি ডিফারেন্স নিয়ে। সো এই হচ্ছে আমাদের সেই একটা স্যাম্পল। সো এই একটা স্যাম্পলের জন্যই আমরা মোটামুটি সব ক্যালকুলেশন করতেছি, ডিগ্রিজ অফ ফ্রিডম থেকে শুরু করে টেস্টিক, হাইপোথিসিস সবই প্রায় সিমিলার। এবং ফাইনালি কনফিডেন্স ইন্টারভ্যালের ফর্মুলাটাও আগের মতোই, আমরা এখানে ডি বার রাখতেছি, যেটা হচ্ছে আমাদের স্যাম্পল থেকে পাওয়া ডিফারেন্সের অ্যাভারেজ, এটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল ভ্যালু, আর এটা হচ্ছে এই স্ট্যান্ডার্ড এরর। সো ওভারঅল এটা হচ্ছে আমাদের মার্জিন অফ এররের পার্ট, এই হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিকের পার্ট। সো এটা ছিল আসলে আমাদের টি টেস্টের যতগুলো ভেরিয়েন্ট সবগুলো, এবং এক্সাম্পল দেখাইছি শুধু একটার জন্য, অন্যগুলো প্রায় সিমিলার ওয়েতেই। সামনের ভিডিওতে আমরা কথা বলবো অ্যানোভা নিয়ে। আশা করি সে পর্যন্ত সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।